এতদিন পর সবার উতাজা স্টোরিটা দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তোমাদেরকে এতদিন যাবৎ অপেক্ষা করানোর জন্য। তোমরা প্লিজ রাগ করো না। আসলে এইটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা আমি কিভাবে শেষ করব বা কেমন দিলে ভালো হবে। যেহেতু স্টোরিটা নিজে লিখতেছি, অবশ্যই যারা লেখে তারা হয়তো বুঝবা যে লিখতে গেলেও সময় লাগে, মানসিকভাবে সুস্থ থাকতে হয় লেখার জন্য, তাহলে লেখাটা আসে মন থেকে। সেজন্য দেরি হয়ে গেছে। অ্যান্ড আমি যখনই বলি যে আমি স্টোরিটা এখন শেষ করে দিব আর একটা পার্ট আছে, তখনই আমার স্টোরিটা কীভাবে যেন বড় হয়ে যায়। তো যাই হোক, এবার আর বলতেছি না কয়টা পার্টে শেষ করব। আর আরেকটা কথা, স্টোরি দেওয়ার পর তোমরা সবাই শুধু একটা কমেন্টই করো যে আপু নেক্সট পার্ট তাড়াতাড়ি দাও। তবে তোমাদের কি মনে হয় না, তোমরা যদি এই কমেন্ট না করে তোমরা যদি গল্প সম্পর্কিত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে তোমাদের সেই কমেন্টগুলো পড়ে আমি গল্প দেওয়ার জন্য মোটিভেশন পাবো। আমার বরাবরই তোমাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে এবং আমি মন দিয়ে পড়ি। সম্ভব হলে অনেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সবাইকে দেওয়া তো আর পসিবল হয়ে ওঠে না। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা যেন আমি উৎসাহ পাই গল্প দিতে এবং গল্প লিখতে। বাড়িতে মেহমান ছিল, যার কারণে লেখা শেষ হওয়ার পরেও আমি ডাবিং করতে পারিনি। তোমরা যেমন আমার একটা পরিবার, তেমনই আমার পার্সোনাল লাইফ আছে। সেই জন্য আমার সব সময় ফ্রি থাকা সম্ভব হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করি আমি যখন একটু সময় পাই তখনই আমার চ্যানেলে সেই সময়টা কাজে লাগানোর। আশা করি তোমরা বুঝবা এবং অপেক্ষা করবা। এবং এতগুলো কথা বলার জন্য আমি দুঃখিত। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। তবে রোজের সেই চপল আনন্দ আর খুশি এক সেকেন্ডও টিকলো না। জাঙ্কুক এক ঝটকায় অত্যন্ত শীতল ও চরম নিষ্ঠুরভাবে তাকে নিজের শরীর থেকে ঠেলে সরিয়ে দিল। জাঙ্কুকের এই অপ্রত্যাশিত আর কঠোর ব্যবহারে কেবল রোজে নয়, সোফায় বসে থাকা জেনি ও ন্যান্সি সবার চোখেই বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কারণ তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া বন্ধু। জাঙ্কুক এর আগে কখনোই রোজের সাথে এমন রূঢ় আচরণ করেনি। ওদের মধ্যে সবসময় একটা দারুণ ভাব আর সখ্যতা ছিল। হঠাৎ করে জাঙ্কুকের এই দূরত্ব সবাইকে একদম থমকে দিল। জাঙ্কুক রোজের দিকে এক পলক তাকিয়ে বরফ শীতল গলায় বলল, আমার থেকে দূরত্ব বজায় রাখবে রোজে। জাঙ্কুকের কঠিন স্বরে রোজে চরম আঘাত পেল এবং অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনো প্রতিবাদ বা প্রশ্ন করার সুযোগ পাওয়ার আগেই জাঙ্কুক ঘরের চারপাশে চোখ বুলিয়ে সোজা জেনির দিকে তাকালো। তারপর বুক সোজা করে গম্ভীর গলায় ডেকে উঠল, তে কোথায় মা? জাঙ্কুকের মুখ দিয়ে তে নামটা বের হওয়া মাত্রই জেনির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ঠিক যে ভয়টা ওনার বুকের ভেতর কাটার মতো বিচ্ছিল, সেটাই অবশেষে ঘটে গেল। জেনির ফর্সা গাল দুটো ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। জেনি শুকনো ঢোক গিলে অতি কষ্টে আমতা আমতা করতে শুরু করলেন। আসলে বাবা, তে তো মানে বাড়িতে নেই রে বাবা। জাঙ্কুক নিজের দুবাহু বুকের উপর বেঁধে একদম স্থির হয়ে দাঁড়ালো। ওর মুখে কোনো রাগের ছাপ নেই, কিন্তু চোখের দৃষ্টি অতি গভীর আর তীক্ষ্ণ। সে অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, বাড়িতে নেই মানে? কোথায় গেছে তে? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে জেনি এবার ওনার মোক্ষম অস্ত্র মিথ্যা নাটকের আশ্রয় নিলেন। তিনি তড়িঘড়ি করে শাড়ির আঁচল দিয়ে চোখ মোছার ভান করে গলাটা করুণ বানিয়ে বলতে শুরু করলেন, কি আর বলবো তোমাকে বাবা, তোমার কথা ভাবতে গেলে আমার বুকটা ফেটে যাচ্ছে। তে তো কাল রাত একটা ছেলের সাথে পালিয়ে গেছে। জানি না এই প্রাসাদে আমরা ওকে কি অযত্ন আর অনাদরে রেখেছিলাম যে ও আমাদের মান সম্মানের কথা একবারও না ভেবে এভাবে কোনো পরপুরুষের হাত ধরে চলে যাবে। কথাটা বলে জেনি আঁচলে মুখ গুজে নেকা কান্না জুড়ে দিলেন। ওদিকে ন্যান্সি আর রোজেও নাটকের গতিপথ টের পেয়ে চটপট নিজেদের মুখে একটা গম্ভীর মন খারাপের ভান ফুটিয়ে তুলল, যেন তের এই কাণ্ডে ওনারাও খুব ব্যথিত। আমাদের তখন সত্যি ভীষণ হাসি পায় যখন অপর পাশের মানুষটা একটা নিখাদ মিথ্যা গল্প বলে, অথচ আমরা ইতিমধ্যে আসল সত্যটা জেনে বসে থাকি। জাঙ্কুকের অবস্থাও ঠিক তাই হলো। জেনির এই সাজানো কান্না আর মিথ্যা নাটকের মহড়া দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে এক অদ্ভুত পৈশাচিক আর করুণার হাসি ফুটে উঠল। সে ঘরের চারপাশে সাজানো মালা, ঝাড়বাতি আর বেঁচে যাওয়া উৎসবের চিহ্নের দিকে আঙুল উঁচিয়ে একদম ঠান্ডা কিন্তু ধারালো গলায় বলল, তাই নাকি? কিন্তু বাড়ির চারপাশের এই জমকালো সাজসজ্জা দেখে তো মনে হচ্ছে গতকাল এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আর সুগন্ধি ফুলের গন্ধটাও তো বেশ তাজা। তা বিয়েটা কার ছিল মা? টের? জাঙ্কুকের এই সুনির্দিষ্ট প্রশ্নে জেনি একদম থমকে গেলেন।
তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল, শরীরের প্রতিটা রগ যেন শক্ত হয়ে এলো। বানানো ড্রামা মাঝপথে আটকে গিয়ে তার কপাল দিয়ে তর করে ঘাম ঝরতে শুরু করলো। এখন সে কি অজুহাত দেবে, কিভাবে তের বিয়ের কথাটা ঢাকবে, মাথায় কোনো বুদ্ধিই আসছে না। ঠিক সেই সংকটময় মুহূর্তে পকেটে হাত দিয়ে করিডোর পার হয়ে ড্রয়িং রুমে এসে হাজির হলেন জমিদার বাবু কাই। ড্রয়িং রুমের থমথমে পরিবেশ আর জাঙ্কুকে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে কাইয়ের পায়ের তলার গতি থমকে গেল। জাঙ্কুক এত তাড়াতাড়ি ভারত থেকে ফিরে আসবে, তাও আবার কাউকে খবর না দিয়ে, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। তার উপর তারা তো জাঙ্কুকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বোগামের সাথে তের হাত বদল করে ফেলেছে। এখন জাঙ্কুক সব জেনে ফেললে কি হবে, এই চিন্তায় কায়ের বুকের ভেতরটাও কেঁপে উঠল। তবে অভিজ্ঞ জমিদারের মতো তিনি দ্রুত নিজের মুখের ভয়টা সামলে নিয়ে একটা নকল হাসির প্রলেপ লাগালেন। আরে জাঙ্কুক, তুই হঠাৎ করে চলে এলি যে? ইন্ডিয়া থেকে তো তোর আরো পরে ফেরার কথা ছিল। আসার আগে তো কাউকে কিছু জানাসনি। কোনো সমস্যা হয়েছে নাকি রে ব্যবসা নিয়ে? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে অত্যন্ত তীক্ষ্ণ আর হিমশীতল দৃষ্টিতে কায়ের দিকে তাকালো। জাঙ্কুক হয়তো জেনের কাছ থেকে এমন কুৎসিত চাল আশা করতেই পারত, কিন্তু কায়ের মতো একজন মানুষের কাছ থেকে সে অন্তত এই বিশ্বাসঘাতকতা আর নিচতা আশা করেনি। তা তো একটু হয়েছেই বাবা, তবে সেই হিসাব পরে হবে। তার আগে বলো তো তে কোথায়? মা তো মাত্রই বললেন ওনাকে কাল রাতে কোনো এক পরপুরুষের সাথে পালিয়ে গেছে, কিন্তু সব দেখে শুনে আমার কেন জানি মনে হচ্ছে আসল ঘটনা অন্য কিছু। কাই আর জেনি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দুজনের মুখের দিকে তাকালেন। তাদের চোখের কোণে ফুটে উঠল চরম অস্থিরতা। জেনি হাজারটা মিথ্যা মুহূর্তে সাজিয়ে গুছিয়ে বলতে পারলেও কাই সাহেবের পক্ষে তা সহজ ছিল না, কারণ আজীবন প্রতাপশালী জমিদার হওয়ার কারণে ওনাকে কখনো কারো কাছে মিথ্যা বলতে হয়নি। ভালো কিংবা খারাপ, যাই করেছেন দাপটের সাথে সামনাসামনি করেছেন। কাই মুখ খোলার আগে জেনি পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে আবার বানিয়ে বলতে শুরু করলেন, আসলে জাঙ্কুক, আমি তো তোমাকে আগেই বললাম তে ওই পাশের গ্রামের একটা ছেঁচড়া ছেলের সাথে পালিয়ে গেছে। আমরা কি কম খুঁজেছি? লোক পাঠালাম, চারপাশ তোলপাড় করলাম, কিন্তু কোথাও ওর পাত্তা পেলাম না। ঠিক তখনই ঘরের বাতাসকে ভারী করে গম গম করে উঠল জাঙ্কুকের বরফ শীতল ও গম্ভীর কণ্ঠস্বর। আপনি থামুন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। জাঙ্কুকের চোখ দুটো তখন রাগে রিরি করছে। সে জেনির দিকে এক পা এগিয়ে গিয়ে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে বলল, আমাদের বাবা ছেলের কথার মাঝখানে কথা বলার আপনি কে? নিজের সীমানা ভুলে যাবেন না। জাঙ্কুকের এই স্পষ্ট তিরস্কার আর অপমান জেনির মুখে যেন চাবুকের মতো গিয়ে লাগলো। তিনি চরম হতভম্ব ও অপমানিত হয়ে হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলেন, কারণ আজ পর্যন্ত জাঙ্কুক কখনো ওনার সাথে এইভাবে কথা বলেনি। নিজের স্ত্রীর এই অপমান কাই সাহেবও যেন মেনে নিতে পারলেন না। তিনি গর্জে উঠে বললেন, জাঙ্কুক, নিজের মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়? আওয়াজ নিচে। আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার অধিকার আমি এই দুনিয়ায় কাউকে দিইনি। ভুল করেও সে কথা ভুলে যাবেন না। জাঙ্কুকের এই এক ছত্রে কাই একদম চুপসে গেলেন। ওনার মুখের গাম্ভীর্য এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। উনি তো নিজের হাতেই জাঙ্কুকে নিজের মতো করে এক নিষ্ঠুর, ক্ষমতাশীল ও পরাক্রমশালী মানুষ হিসেবে গড়ে তুলেছেন, আর আজ উনি হাড়ে মজ্জায় টের পাচ্ছেন জাঙ্কুক যে ওনার চেয়েও 10 কাঠি ওপরে উঠে গেছে। ড্রয়িং রুমের থমথমে স্তব্ধতার মাঝে জাঙ্কুক এবার নিজের পকেটে হাত গুঁজে দিল। তারপর আসল সত্যটা ছুঁড়ে মেরে কায়ের একদম চোখের দিকে তাকিয়ে বলল, গতকাল রাতে তের বিয়ে দেওয়া হয়েছে, আর পাত্র কে ছিল? আপনারই অতি প্রিয় বন্ধু ওই নরপশু জানোয়ার বোগাম চৌধুরী। কথাটা কি সত্যি বাবা? প্রতাপশালী জমিদার বাবু কাই, যার এক হুঙ্কারে পুরো গ্রাম কাঁপত, আজ নিজের রক্তমাংসা ছেলের সামনে দাঁড়িয়ে রীতিমতো থরথর করে ঘামছেন তিনি। নিজেরই তৈরি করা রাজপ্রাসাদে নিজের ছেলের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে, এমন দিনও যে দেখতে হবে তা কাই জীবনেও কল্পনা করেননি। কিন্তু জাঙ্কুকের সেই রক্তচক্ষু আর বরফ শীতল তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে তিনি মিথ্যা বলার সাহসটুকু কাই হারিয়ে ফেললেন। তিনি শার্টের কলারটা একটু ঢিলে করে অতি কষ্টে আমতা করে স্বীকার করলেন, আসলে কথাটা সত্যি জাঙ্কুক, গতকালই বোগামের সাথে এদের বিয়ে দেওয়া হয়েছে। সত্যিটা বাবার মুখ থেকে শোনা মাত্রই জাঙ্কুকের চোয়ালের রগগুলো রাগে ফেটে পড়তে চাইল। সে এক পা এগিয়ে গায়ের সামনে গিয়ে দাপটের সাথে গর্জে উঠল, আমি আপনাদের কাছে থেকে রেখে গিয়েছিলাম এই পরিণতি দেখার জন্য? হ্যাঁ, জবাব দিন আমাকে। আপনারা কোন সাহসে এর গায়ে হাত তুললেন? কেন করলেন এমনটা? দেখ জাঙ্কুক, তুই শান্ত হ। তে তো সামান্য একটা কুড়িয়ে পাওয়া দাসী মাত্র। ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে? তোর মনোরঞ্জনের জন্য আমরা না হয় বাজার থেকে আরো 1000টা মেয়ে কিনে এনে দেবো। আর তাছাড়া তুই তো জানিসও না।
আমরা ইতিমধ্যেই তোর বিয়ে পাকা করে ফেলেছি ন্যান্সির মেয়ে রোজের সাথে। তোর এই প্রাসাদের যোগ্য মালকিন রোজে। বিয়েটা হয়ে যাক, তখন আর তোর এমন কোনো পদের রক্ষিতার প্রয়োজন পড়বে না। কায়ের কথা শুনে রোজের মুখে অহংকারের হাসি ফুটে উঠল, কিন্তু জাঙ্কুক কেবল ঠোঁটের কোণে এক মারাত্মক বিষাক্ত ও বাঁকা হাসি টানল। রক্ষিতা? তে শুধু তার শরীরের ক্ষুধা মেটানোর মাধ্যম ছিল না, তে ছিল তার আত্মা, তার পরম ভালোবাসার একমাত্র উদ্দেশ্যরী। আর রোজে, ওই মেয়েটাকে বিয়ে করার চেয়ে জাঙ্কুকের কাছে নিজের বুকে গুলি চালানো অনেক সহজ। জাঙ্কুক আর এক মুহূর্ত কথা বাড়িয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করতে চাইল না। এই প্রাসাদে আর এক সেকেন্ড থাকার ইচ্ছাও তার নেই। সে চাইলে এখনই কাই আর জেনিকে তাদের এই অপরাধের জন্য গুলি করে মাথার মগজ উড়িয়ে দিতে পারত। সেই ক্ষমতা, লোকবল আর প্রভাব জাঙ্কুকের 16 আনা আছে। পরিস্থিতিটা ঠিক তেমনই। বাপ কা বেটা বাপ সে ভি জ্যাদা তাকতওয়ার। কিন্তু না, এত সহজ শাস্তি জাঙ্কুক ওদের দেবে না। এক গুলিতে মেরে ফেললে তো ওদের সব যন্ত্রণা নিমেষেই শেষ হয়ে যাবে। সে চায় কাই আর জেনিকে তিলে তিলে প্রতিটা মুহূর্তে তড়পে তড়পে ধ্বংস করতে। মুহূর্তের মধ্যেই জাঙ্কুকের চোখে মুখে এক ভয়ঙ্কর পৈশাচিক শান্ত ভাব নেমে এলো। সে ওভারকোটের বোতামটা লাগিয়ে দিয়ে কাই আর জেনির দিকে শেষবারের মতো এক অন্ধকারে ছায়া মাখা চোখে তাকালো। রোজেকে আমি ইহকালে বিয়ে করছি না। বিয়ে যদি করতেই হয় তবে তেকেই করব। জাঙ্কুকের মুখে এমন বিস্ফোরক কথা শুনে ঘরের মধ্যে এক শ্মশান নীরবতা নেমে এলো। সবার মাথায় একসাথে বজ্রপাত হলো। যে উদ্দেশ্য হাসিল করার জন্য জেনি আর কাই মিলে এত নাটক বুনেছিল, হাজার চাল চেলে থেকে সরাতে চেয়েছিল, তা কি তবে শেষমেশ ধূলিসাৎ হয়ে গেল? জেনি ফ্যাকাশে মুখে হাত দুটো কচলে চরম অস্থিরতার সাথে আমতা আমতা করে বলে উঠলেন, কিন্তু কিন্তু বাবা, তের তো কালকেই বিয়ে হয়ে গেছে বোগাম চৌধুরীর সাথে। ও তো এখন অন্যের স্ত্রী, ওকে তুমি কিভাবে বিয়ে করবে? তাছাড়া রোজে আর তোমার বিয়ের কথা তো আমরা অনেক আগে থেকেই পাকা করে রেখেছি। রোজে কত ভালো একটা মেয়ে, তোমার সাথে মানানসই। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো বাবা। আপনার ওই নোংরা আর বিষাক্ত মুখে আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবেন না। জাঙ্কুকের সেই থমথমে গলার গর্জনে ঘরের প্রতিটি মানুষ ভয়ে সিটিয়ে গেল। জাঙ্কুক চোখের মনিতে ঘৃণার আগুনে জেনির দিকে তাকাতে জেনির মেরুদণ্ড বেয়ে এক হিম শীতল স্রোত নেমে গেল। জাঙ্কুক বিষাক্ত উপহাসের সুরে ধিক্কার দিয়ে বলল, যে মা টাকার লোভে নিজের গর্ভজাত মেয়েকে নরকে ঠেলে দিতে পারে, সে আমার কতটুকু ভালো চাইবে তা আমার খুব ভালো করেই জানা আছে। লিসা আর আমার ক্ষেত্রে না হয় মানা যায়, আমরা ছিলাম তের সৎ ভাই বোন, আর কাই তের সৎ বাবা। আমরা ওর সাথে খারাপ ব্যবহার করবো, এটা স্বাভাবিক। কিন্তু তে তো আপনারই পেটের গর্ভজাত সন্তান ছিল। আপনি কি করে নিজের মেয়ের উপর এতটা অত্যাচার চালালেন জেনি বেগম? শুধু তাই নয়, ছোটবেলা থেকে যখন আমরা ওর উপর অত্যাচার করতাম, আপনি কোনো দিন তার প্রতিবাদ তো করেননি, বরং আড়ালে মুচকি হেসে আমাদের উস্কে দিয়েছেন। আর শেষমেশ নিজের স্বার্থের জন্য একটা বৃদ্ধ কামুক পশুর হাতে তাকে তুলে দিয়ে নরকে ঠেলে দিলেন। ঠিক, আপনার লজ্জা পাওয়া উচিত। জাঙ্কুকের এই ধিক্কার আর নির্মম সত্যের কাছে প্রাসাদের ড্রয়িং রুমে একটু আওয়াজ করার ক্ষমতা কারো রইল না। জেনি অপরাধীর মতো মাথা নিচু করে রইল। আসলে তেকে এই বাড়িতে আশ্রিতা ও দাসী হিসেবে রাখা হলেও কাই তাকে নিজে কখনো অত্যাচার করার নির্দেশ দেননি। আর 5টা সাধারণ কাজের লোকের মতোই শান্তিতে সে এই প্রাসাদে থাকতে পারত। কিন্তু জেনির মনে এক উচ্ছেদ ভয় কাজ করত। সে ভেবেছিল সে যদি তের প্রতি সামান্য দয়া মায়া বা সন্তানের মতো ভালোবাসা দেখায়, তবে জাঙ্কুক আর লিসা ভাববে এই সৎ মা তাদের ভালোবাসে না, শুধু নিজের মেয়েকেই চেনে। আর সেই অভিযোগ যদি কাইয়ের কান পর্যন্ত পৌঁছায়, তবে কাই হয়তো তাকে তাড়িয়ে দেবে। কে চায় প্রাসাদের বিলাসী জীবন আর জমিদারি আভিজাত পায়ে তলা পিষে ফেলতে? জেনিও পারেনি। অতি লোভ আর আত্মরক্ষার কুৎসিত চিন্তা তাকে পশুর চেয়েও হিংস্র বানিয়ে ফেলেছিল। তাই সে নিজেই তের সাথে চূড়ান্ত খারাপ ব্যবহার শুরু করে, যা দেখে ছোটবেলায় জাঙ্কুক আর লিসাও তাকে অত্যাচার করার প্রশ্রয় পেয়েছিল। জাঙ্কুক নিজের কোটের কলাটা ঠিক করে নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে সোজা হয়ে দাঁড়ালো। শুনে রাখুন সবাই, আমি তেকে ভালোবাসি। একসময় হয়তো ওকে নিজের ভোগের রক্ষিতা হিসেবেই ভেবেছিলাম, কিন্তু এই দূরত্বের সময়টায় আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি যে তে ছাড়া জাঙ্কুকের বেঁচে থাকা অসম্ভব। তে শুধুই আমার, এই জাঙ্কুকের। আর আজ এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেই আমার কাছ থেকে তেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাকে জ্যান্ত দাফন করতেও জাঙ্কুক দ্বিতীয়বার ভাববে না। কথাটা শেষ করেই জাঙ্কুক ঠোঁটের কোণে এক পৈশাচিক রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। কাই আর জেনির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু থমথমে গলায় শেষ পেরেকটি পুঁতে দিল,
তবে আফসোস, যে বোগাম চৌধুরীর কাছে আপনারা তাকে তুলে দিয়েছিলেন, সেই বোগাম চৌধুরীর কিচ্ছা যে ইতিমধ্যেই কেউ একজন খতম করে দিয়েছে তাকে আপনারা জানেন। জাঙ্কুকের এমন অভাবনীয় কথাটা শোনা মাত্রই ঘরের সমস্ত মানুষের উপর যেন একসাথে বজ্রপাত হলো। কাই, জেনি, ন্যান্সি, এমনকি রোজও চরম বিস্ময়ে চিৎকার করে উঠল। মানে? জাঙ্কুক দরজা থেকে এগোতে এগোতে পকেটে হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে এক ঝলক তাকালো। তার চোখে তখন কোনো আবেগের ছোঁয়া নেই, শুধু হিমশীতল এক দূরত্ব। কিছুক্ষণ পরই খবর পেয়ে যাবেন এবং সব বুঝতে পারবেন। আপাতত আমি আমার শেষ কাজটা করি। জাঙ্কুকের ধারালো দৃষ্টি এবার সোজাসুজি গিয়ে পড়ল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা কাই জমিদারের উপর। এতদিন যাকে সে পরম শ্রদ্ধায় পিতা হিসেবে চেনে এসেছে, আজ তার দিকে তাকিয়ে জাঙ্কুকের চোখে কেবলই এক গভীর শূন্যতা আর করুণা ফুটে উঠল। বাবা, অন্তত আপনাকে দিয়ে আমি এত নীচ, এত জঘন্য একটা কাজ কোনোদিন আশা করিনি। আমি আপনার নিজের রক্ত, আপনার পরম স্নেহে বেড়ে ওঠা ছেলে। আমার চোখের ভাষা দেখে আপনার বুঝে যাওয়ার কথা ছিল যে আমি দেখিনি ঠিক কেমন অনুভব করি, ও আমার কাছে কতটা জুড়ে আছে। তবু শুধুমাত্র নিজের সামান্য স্বার্থ আর আভিজাত্য টিকিয়ে রাখার জন্য আপনি এমন একটা কুৎসিত অপরাধ করলেন। আপনি আজ থেকে হারিয়ে ফেললেন আপনার একমাত্র ছেলেকে, আর সেই সাথে এই জাঙ্কুকের হৃদয় থেকে আজ চিরতরে মুছে গেল তার পিতার স্থান। জাঙ্কুকের এই ধিক্কার আর নির্মম পরিণতি দেখে কাই জমিদারের পা দুটি কেঁপে উঠল। তিনি তোলপাড় করা কণ্ঠে বলে উঠলেন, জাঙ্কুক, তুই তুই এসব কি বলছিস রে বাবা? উপস্থিত প্রত্যেকের চোখ চমকে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। জাঙ্কুক যে এতটা কঠোর হতে পারে, সে যে বংশের ঐতিহ্য আর এত বড় রাজপ্রাসাদের সম্পত্তি এক নিমেষে এভাবে ধূলিসাৎ করে দিতে পারে, তা স্বপ্নের ঘোরেও কেউ ভাবেনি। জেনির ফর্সা মুখটা মুহূর্তে নিথর ও সাদা হয়ে গেল। জাঙ্কুক বুক টান টান করে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ালো। প্রাসাদের প্রতিটি দেওয়াল কাঁপিয়ে সে তার চূড়ান্ত ও শেষ সিদ্ধান্ত ঘোষণা করলো। আমি জিয়ন জাঙ্কুক আজ এবং এই মুহূর্তেই কাই জমিদারের এই প্রাসাদ চিরতরে ত্যাগ করছি। সেই সাথে বিসর্জন দিচ্ছি আমার সমস্ত জমিদারি পদবি, সম্মান আর ক্ষমতার অধিকার। আজ থেকে আমি শুধুই একজন সাধারণ অখ্যাত যুবক, যার পিতা মাতা উভয়ই মৃত। জাঙ্কুকের শেষ নিষ্ঠুর ঘোষণাটি শুনতেই কাই জমিদারের বুকের ভেতরটায় যেন প্রকাণ্ড এক ভারী পাথর চেপে বসলো। তিনি তীব্র যন্ত্রণায় নিজের বাঁ বুকে হাত চেপে ধরে ধপাস করে সোফায় বসে পড়লেন। ওনার কপাল বেয়ে অঝরে ঘাম ঝরতে শুরু করেছে। প্রচণ্ড মানসিক আঘাতে লোকটার হার্ট অ্যাটাক হয়েছে বোধ হয়। জেনি বেগম আটকে উঠে ডুকরে খেয়ে কাইকে জড়িয়ে ধরলেন। তবে কাইয়ের অপলক দৃষ্টি তখনও দরজার বাইরে চলে যাওয়া জাঙ্কুকের পিঠের দিকে আটকে রইল। নিষ্ঠুর আর প্রতাপশালী জমিদার হলেও রক্ত মাংসের প্রথম সন্তান হওয়ায় জাঙ্কুককে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তিনি মানুষ হিসেবে যতই কঠোর বা খারাপ হন না কেন, নিজের সন্তানদের ভালোবাসায় তিনি কখনো কমতি রাখেননি। আর তাই নিজের পেটের সন্তানের মুখ থেকে পিতা মাতা মৃত শোনার এই চরম অপমান আর আঘাত তিনি আর সহ্য করতে পারলেন না। তবে জাঙ্কুক পেছনে ফিরে একবারের জন্য তাকালো না। সে নিজের ভারী বুটের গটগট শব্দ তুলে প্রাসাদ পার হয়ে গাড়িতে গিয়ে বসলো। এক নিমিষেই কাই চৌধুরীর জমিদারি উত্তরাধিকারের তকমা ঝেড়ে ফেলে সে নিজেকে মুক্ত করলো। এদিকে প্রাসাদে কাইয়ের এই গুরুতর অসুস্থতার শোক ও আতঙ্ক কাটতে না কাটতেই এক অনুচর ছুটে এসে বোগাম চৌধুরীর নৃশংস মৃত্যু হওয়া এবং তার প্রাসাদ থেকে উধাও হয়ে যাওয়ার খবর দিল। দ্বিতীয় দফায় ড্রয়িং রুমে উপস্থিত সবার মাথায় চরম বজ্রপাত হলো। বোগামের মতো প্রতাপশালী পিশাচকে তার নিজেরই প্রাসাদে এভাবে কে খতম করে দিয়ে গেল, আর তেই বা কোথায় উধাও হলো, তা ভেবে জেনি আতঙ্কে শিউরে উঠল। ওদিকে সমস্ত অশান্তি আর অতীতের হিসাব নিকাশ চুকিয়ে জাঙ্কুক যখন সুগার শান্ত বাংলায় ফিরে এলো, তখন বিকেলের নরম রোদ বারান্দায় এসে পড়েছে। জাঙ্কুক পা টিপে টিপে দোতলার বারান্দায় গিয়ে দেখতে পেল তে নিচতলার ফুলবাগানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ভেজা চুলে হালকা তোয়ালে জড়ানো। দেখলেই বোঝা যায় কিছুক্ষণ আগেই ও গোসল সেরে এসেছে। জাঙ্কুকের আগমনের মৃদু আওয়াজ আর চেনা সুবাস টের পেতে তে আস্তে করে ঘুরে দাঁড়ালো। ঘুরতেই জাঙ্কুকের চোখ দুটি যেন এক মায়াবী মোহে আটকে গেল। তের পরনে লাল রঙের একটা জামদানি শাড়ি, দু হাতে দুটি চিকন সোনার চুড়ি, নাকে ছোট্ট একটা হীরার কণার মতো জলজল করা নাকফুল, কানে মিষ্টি সোনার ঝুমকো আর গলায় একদম চিকন একটা চেইন। জিন আন্টি হয়তো ওদের আসন্ন নতুন জীবনের উপহার হিসেবে পরম যত্নে তেকে এভাবে সাজিয়ে দিয়েছেন। জাঙ্কুক কোনো কথা না বলে একদম গভীর তৃষ্ণার্ত নয়নে তার তে পাখির দিকে তাকিয়ে রইল। ভেজা চুলে লাল শাড়ির আবেশে আর একরাশ নিষ্পাপ রূপ নিয়ে তাকে সত্যি সত্যি কোনো স্বর্গের অপ্সরী বলে মনে হচ্ছিল।
আজ যেন তার ওপর থেকে সব দুঃখ কষ্টের কালো মেঘ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। জাঙ্কুকের অপলক আর গভীর দৃষ্টি দেখে তে লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে দাঁড়ালো। তার ফর্সা গাল দুটোতে লজ্জার লালিমা আভা ফুটে উঠল। এমন বুক দুরু দুরু করা অস্বস্তি কাটাতে তে আলতো করে শাড়ির আঁচল পেঁচিয়ে আমতা করে বলে উঠল, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে সাহেব?" জাঙ্কু কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে একদম নিঃশব্দে এগিয়ে এসে তের মুখোমুখি দাঁড়ালো। তের মাথাটা আলতো করে নিজের হাতের মুঠোয় তুলে ধরে অত্যন্ত পরম মমতায় তার নরম কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিল। জাঙ্কুকের সে ভালোবাসা মাখা উষ্ণ স্পর্শে তের পুরো শরীরটা এক অজানা শিহরণে শিহরে উঠল। এতদিনের ভয়, অত্যাচার আর নরক যন্ত্রণা পার করে জাঙ্কুকের এই সোহাগী পরশ তার হৃদয়ে এক নতুন মিষ্টি আর অদ্ভুত অনুভূতির জন্ম দিল, যা সে আগে কখনো অনুভব করেনি। "তোকে একদম আমার বউ লাগছে তে পাখি।" কথাটা শোনা মাত্রই তের বুকের ভেতরটা ধক করে উঠল। জাঙ্কুক সাহেবের মুখ থেকে এমন সোহাগী আর অদ্ভুত কথা সে জীবনেও শোনেনি। কারণ জাঙ্কুক তার হৃদয় গভীরে ঠিক কী অনুভব লালিত করে তাতে এখনও জানে না। এতদিন সে এই পুরুষটিকে এক কঠোর নির্মম অধিপতি হিসেবেই চেনে এসেছে। সে চরম বিস্ময় আর দ্বিধা নিয়ে তোতলাতে বলল, আপনি সব কি বলছেন সাহেব?" তবে জাঙ্কুক আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেল না। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজায় বেশ কয়েকবার শক্ত কড়া নাড়ার শব্দ হলো। বাইরে থেকে সুগার গলা ভেসে এলো। জাঙ্কুক তের দিকে এক গভীর না বলা কথার দৃষ্টিতে তাকিয়ে আলতো করে ওর থুতনিটা ছুঁয়ে দিল। তারপর কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। তে একাকী বারান্দার গ্রিল ধরে পশ্চিমের ঢলে পড়া বিকেলের মেটে আকাশের দিকে তাকালো। বাতাসে তার আধে ভেজা সুবাসিত চুলগুলো উঠছিল। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করতেই তের দীর্ঘশ্বাসে বুকের খাঁচাটা ভার হয়ে এলো। সে বিড়বিড় করে মনে মনে নিজের অজান্তে কথা বলতে লাগলো, এখন আমার কি হবে? এই জীবনে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? চেয়েছিলাম এই অন্ধকার দুনিয়া ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে গিয়ে নতুন করে বাঁচতে, কিন্তু নিদারুণ ভাগ্য আমাকে ঘুরে ফিরে আবার জাঙ্কুক সাহেবের কাছেই এনে ফেললো। তবে সাহেবের ব্যবহারটা আজ এত অদ্ভুত লাগছে কেন? উনি কি সত্যি আমার জন্য কিছু অনুভব করেন, নাকি এই যত্ন, এই মায়া এসব শুধুই একটা অনাথ মেয়ের প্রতি ওনার ক্ষণিকের করুণা? জীবনটা নিয়ে যতবারই হিসাব মেলাতে যাই, শেষমেশ তো খালি হাতেই ফিরতে হয়। তবে তে তার এই ভাবনার সাগরে বেশি সময় তলিয়ে থাকতে পারল না। তার অজান্তে পিছন থেকে দুটো অত্যন্ত শক্তিশালী আর বলিষ্ঠ বাহু এসে তাকে আচমকা বেষ্টন করে ফেলল। শক্ত আর চেনা একটা বুক এসে আছড়ে পড়ল তের পিঠের উপর। তে চমকে উঠে চরম ছটফটানি নিয়ে নিজের ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সে জাঙ্কুকের বাহু বন্ধন থেকে নিজেকে হালকা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে কাঁপা গলায় বলল, কি করছেন সাহেব? কেউ দেখে ফেলবে তো? জাঙ্কুকের আকুতিতে কান দিল না। সে কোনো উত্তর না দিয়ে তের ঘাড়ের বাঁকে নিজের মুখটা গুজে দিল। তের কান আর গলার নরম চামড়ায় আলতো করে নিজের নাক ঘষতে শুরু করলো। লাল জামদানির ভেতরের ফর্সা ত্বক থেকে ভেসে আসা ফুলের মতো নেশালো ঘ্রাণটা জাঙ্কুকের মস্তিষ্ককে মুহূর্তেই অবশ করে দিচ্ছিল। এই মেয়েটা যেন এক জীবন্ত চুম্বক। যতবারই সে নিজেকে সংযত রাখতে চায়, তের এই নিষ্পাপ উপস্থিতি জাঙ্কুকে ক্ষণে ক্ষণে ব্যাকুল আর পাগল করে তোলে। সব দূরত্ব নিমিষে ধূলিসাৎ করে দেয়। বেশ কিছুক্ষণ তের মায়াবী সুবাসে নিজের হৃদয় শান্ত করার পর জাঙ্কুক আলতো করে থেকে নিজের বাঁধন থেকে ছেড়ে দিল। তারপর তের চোখে চোখ রেখে গম্ভীর অথচ স্পষ্ট গলায় বলল, তোর যা কিছু জিনিসপত্র আছে চটপট গুছিয়ে নে, আমরা এখনই বেরোবো। কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবি তোর নতুন ঠিকানায়। গাড়িটা যখন উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে উপরের দিকে উঠছিল, তখন রাতের অন্ধকার কাটিয়ে চাঁদের আলোয় চারপাশের রূপ স্পষ্ট হতে শুরু করেছে। ঘন সবুজ পাহাড়ি উপত্যকা, পাইন গাছের সারি আর মেঘের হালকা চাদরে ঢাকা চারপাশ। পাহাড়ের শান্ত শীতল বাতাস আর পাখিদের কলকাকলিতে পুরো পরিবেশটা এক অন্যরকম স্নিগ্ধতায় ভরা। কিছুক্ষণ পরে গাড়িটা এসে থামলো পাহাড়ের একদম চূড়োয়। মেঘের কাছাকাছি গড়ে ওঠা জাঙ্কুকের নিজস্ব একটা ফার্ম হাউসে। বিশাল কাঠের তৈরি দোতলা বাংলো টাইপ বাড়ি, চারপাশে বিশাল ফুলের বাগান। এই জায়গাটার কথা জাঙ্কুক আর সোগা ছাড়া আর কেউ জানে না। কায়ের জমিদারি আর অন্ধকার জগতের চোখ এড়িয়ে জাঙ্কুক নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে এই শান্তির নীড় তৈরি করেছিল। পাহাড়ি এই মুক্ত পরিবেশ আর ফার্ম হাউসটা দেখে তের মন আনন্দে নেচে উঠল। কাই জমিদারের সেই বিষাক্ত ঘুপচি প্রাসাদে বন্দী হওয়ার পর থেকে তের বাইরের জগৎ দেখার ভাগ্য কোনোদিন হয়নি।
খোলা আকাশ, পাহাড়ের শীতল বাতাস আর গাছে গাছে লাল হলুদ ফুল দেখে তের মনের সব মেঘ মুহূর্তেই উধাও হয়ে গেল। ওর মুখে এতদিন পর এক চিলতে বাঁধ ভাঙা নিষ্পাপ হাসি ফুটে উঠল। তাদের সাথে সুগাও এই পাহাড়ি ফার্ম হাউসে এসেছে জাঙ্কুকে এই নতুন পরিবেশে গুছিয়ে নিতে সাহায্য করতে। সে কদিন বন্ধুর সাথেই থাকবে। আসলে জমিদার বাবু কাই কিংবা জেনির অজানা একটা বড় তথ্য হলো সুগা আর জাঙ্কুক পার্টনারশিপে একটা বিজনেস শুরু করেছিল। তাদের ইচ্ছা ছিল ব্যবসায় পুরোপুরি সফলতা পেলে তবেই পরিবারকে জানাবে, কিন্তু এখন পরিস্থিতির মোড় বদলে যাওয়ায় জাঙ্কুকের উদ্দেশ্য বদলে গেছে। জমিদারির রক্তচক্ষু ছেড়ে এখন এই সৎ ব্যবসাকেই সে নিজের প্রধান হাতিয়ার ও পরিচয় রূপ দেবে। দীর্ঘ সফরের ক্লান্তি শেষে সবাই ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে এলো। পাহাড়ের স্থানীয় বুড়ো কেয়ারটেকার চাচা খুব যত্ন করে গরম গরম পাহাড়ি চালের ভাত, হাঁসের মাংস আর দেশি সবজি রান্না করেছেন। আপাতত এই ফার্ম হাউসে জাঙ্কুক আর তে সম্পূর্ণ আলাদা দুটি ঘরে থাকবে, কারণ গতকালই বোগাম চৌধুরীর মৃত্যু হয়েছে। ইসলামের বিধান অনুযায়ী কোনো বিবাহিত নারীর স্বামী মারা গেলে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। জাঙ্কুক হয়তো উগ্র আর একরোখা, কিন্তু এখন তের পবিত্রতা ও ধার্মিক নিয়মকে সে মন থেকে সম্মান করে। সে চায় না এই কদিন তের সংস্পর্শে আসতে। ইদ্যৎকাল শেষ হলেই সে তেকে সম্পূর্ণ হালাল ও আইনি উপায়ে নিজের স্ত্রী করে নেবে। সবাই যখন শান্তিতে খাচ্ছিল তখন জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে বলে উঠল, সুগা, কাল সকালে গ্রামে গিয়ে একজন ভালো কাজের লোকের ব্যবস্থা করিস তো। কম বয়সী কোনো মেয়ে হলে ভালো হয়। আমরা যখন কাজের জন্য বাইরে থাকবো তখন তে একা একা বোর হবে না, গল্প করে সময় কাটাতে পারবে। জাঙ্কুকের কথাটা শোনা মাত্রই তে একটু অবাক হয়ে প্লেট থেকে মুখ তুলল। সে তো জন্মবোধই জমিদার বাড়িতে কাজের লোক বা দাসী হিসেবেই থেকে অভ্যস্ত। সে নিজে থাকতে আবার আলাদা করে কাজের লোক কেন লাগবে তা সে ভেবেই পেল না। তে একটু আমতা আমতা করে নিচু গলায় বলল, আলাদা করে আবার কাজের লোক লাগবে না সাহেব। ঘরে রান্না বান্না আর ঝাড়ু পোছা আমি একাই সামলে নেব। আমার তো অভ্যাস। তুই চুপ থাকতে, আমি যা বলবো এখানে সেটাই হবে। এখন থেকে আর নিজেকে দাসী বা কাজের লোক ভাববি না। তুই এখন এই বাড়ির মালকিন। জাঙ্কুকের এই স্পষ্ট অধিকার বোধ আর বকা শুনেতে চুপসে গিয়ে আবার প্লেটের দিকে তাকালো। তবে তার বুকের ভেতর এক অজানা মিষ্টি আনন্দ দোলা দিয়ে গেল। সুগা ওদের কাণ্ড দেখে মুখে হাসি চেপে রেখে জাঙ্কুককে বলল, ঠিক আছে ভাই, তুই চিন্তা করিস না। কাল সকালেই আমি পাহাড়ি গ্রামটার দিকে নামবো। কোনো ভালো বিশ্বস্ত মেয়ে পাওয়া যায় কিনা দেখছি। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই টেবিল ছেড়ে উঠে পড়ে এবং যার যার নির্ধারিত কামরায় চলে যায়। কাঠের তৈরি ফার্ম হাউসটার দোতলার ঘরে এসে তে চারপাশটা ভালো করে দেখে নিল। ঘরের সাথে লাগো একটা ছিমছাম ব্যালকনি আছে। তের খুব ইচ্ছে করছিল ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে, বাইরে ঠান্ডা পাহাড়ি হাওয়ায় মুখ ভাসে একটু শান্তি পেতে। কিন্তু ঘড়ির কাঁটায় তখন বেশ রাত, আর অচেনা পাহাড়ের নীরব পরিবেশ তের মনে হালকা একটা গা ছমছমে ভয়ের সৃষ্টি করছিল। এমনিতেই এত বড় রুমে একা থাকতে ওর বেশ ভয় করছিল, তার উপর আবার এই নির্জন রাতে ব্যালকনিতে যাওয়া দরকার নেই। তের মনে হলো চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যাওয়াটাই এখন শ্রেয়। বিছানায় শুয়েতে বেশ কিছুক্ষণ ছটফট করলো। ঘরের কাঠের দেয়ালে জানালার খড়খড়ির আড়ালে বাতাসের শব্দ হতেই সে ভয়ে আড়ষ্ট হয়ে দ্রুত চোখের ওপর কাঁথাটা টেনে মুড়ি দিয়ে শুয়ে রইল। ক্লান্তি আর ভয়ের মিশেলে কিছুক্ষণের মধ্যেই তার চোখের পাতা ভারী হয়ে এলো এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। তে সম্পূর্ণ ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই ঘরের দরজাটা ছিটকিনি একদম নিঃশব্দে সরে গেল। পায়ের কোনো শব্দ না করে ঘরের ভেতর প্রবেশ করলো একটি সুঠাম ছায়ামূর্তি। চাঁদের আবছা আলোয় কাঠের জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে এসে পৌঁছে, আর সেই মৃদু আলোয় ভেসে উঠল জাঙ্কুকের শান্ত অথচ কঠিন মুখাবয়ব। সে অতি সাবধানে পা টিপে টিপে এসে বসলো তের বিছানার এক কোণে। কাঁথার ভেতর থেকে বেরিয়ে থাকা তের নিষ্পাপ ঘুমে তলিয়ে যাওয়া মায়াবী মুখটার দিকে জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর অতি পরম মায়ায় নিজের একটা হাত বাড়িয়ে তের নরম গাল আর কপালে স্পর্শ করলো। তের শ্বাস প্রশ্বাসের ওম জাঙ্কুকের আঙুলে এসে লাগতেই জাঙ্কুকের চোখে দুটো ভালোবাসায় ভিজে উঠল। সে তের চুলে হাত বুলিয়ে দিয়ে একদম নিচু গম্ভীর স্বরে বিড়বিড় করে বলতে শুরু করলো,
এতদিন তোকে অনেক কষ্ট পেতে হয়েছে তে পাখি। এমনকি একসময় অহংকারী অন্ধ হয়ে আমিও তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর উপর অন্যায় করেছি, কিন্তু আর না, আর একটা ফোঁটা চোখের জলও আমি তোর চোখ থেকে পড়তে দেব না। এবার থেকে তোকে বুক দিয়ে আগলে রাখা আর রাজরানী বানিয়ে রাখার পুরো দায়িত্ব এই জীবন জাঙ্গকের। তুই হবি আমার সাম্রাজ্যের একমাত্র রানী। আর মাত্র 4 মাস 10 দিন তোর এই ইদ্যতের দিনগুলো পার হওয়ার অপেক্ষা। তারপর তোকে সম্পূর্ণ আইনি ও হালাল উপায়ে চিরতরে এই বুকে টেনে নেব। এরপর আমাদের ভালোবাসায় আর কোনো লুকোচুরি থাকবে না, কোনো অন্ধকার থাকবে না। জাঙ্কুক আরও কিছুক্ষণ চুপচাপ তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল, যেন নিজের ছোঁয়াতেই ও তের সব ভয় আর বাজে স্বপ্নগুলোকে শুষে নিচ্ছে। তারপর ওর কপালে শেষবারের মতো একটা আলতো সোহাগী পরশ এঁকে দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল, পাহাড়ের বুকে ভোর নামে এক অন্যরকম স্নিগ্ধতা নিয়ে। পূব আকাশে উদীয়মান সূর্যের কুসুম কোমল আলো যখন পাইন গাছের সবুজ পাতা আর কুয়াশার আস্তরণ ভেদ করে ছড়িয়ে পড়ছিল, ঠিক তখনই পাহাড়ের শান্ত পরিবেশকে মুখরিত করে দূর গায়ের মসজিদ থেকে ভেসে এলো ফজর আজানের সুমধুর ধ্বনি। আজানের গম্ভীর আওয়াজ তের কানে পৌঁছাতেই তার ঘুম ভেঙে গেল। পাহাড়ি শীত শরীরটা মোলায়েম কাঁথার ভেতর আরেকটু আলসেমি করতে চাইছিল বটে, কিন্তু তের মন তা সায় দিল না। যে দয়াময় আল্লাহ তাকে চরম নরক যন্ত্রণা আর মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে ফিরিয়ে এনেছেন, এই ভালোবাসার মানুষটির আশ্রয়ে নতুন জীবনের আলো দেখিয়েছেন, সেই রবের ডাক সে কীভাবে অবহেলা করবে। তে আর এক মুহূর্তও দ্বিধা না করে বিছানা থেকে উঠে দাঁড়ালো, মুখে ঠোঁট মিলিয়ে চুপচাপ আজানের উত্তর দিল। এরপর পরম ভক্তিতে উঁচু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে ফজর নামাজটা শেষ করলো। নামাজ শেষে লম্বা এক মোনাজাতে নিজের নতুন জীবন আর জাঙ্কুকের নিরাপত্তার জন্য কাঁটা করলো সে। নামাজ শেষেতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ভোরের সেই হাড় কাঁপানো শীতল বাতাস আর ভোরের আলো সোনালি প্রলেপ তার মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিল। দেখতে দেখতে সকাল প্রায় 9টা বেজে গেল। জাঙ্কুক আর সুগা দুজনের কেউই এখনো ঘুম থেকে ওঠেনি। তে চটপট রান্নাঘরে চলে গেল। জাঙ্কুক যতই মানা করুক না কেন, অন্তত রান্নার দায়িত্বটা তে নিজের হাতেই রাখতে চায়, কারণ জাঙ্কুক সাহেবের জন্য নিজের হাতে রান্না করে খাওয়ানোর তৃপ্তিই আলাদা। আর তে মনে মনে ভালো করেই জানে, জাঙ্কুক হয়তো মুখে কোনোদিন স্বীকার করেনি, কিন্তু তের হাতে রান্নার স্বাদ জাঙ্কুক অন্য সব কিছুর চেয়ে বেশি পছন্দ করে। তে জলদি করে নাস্তা বানিয়ে ফেললো। রান্না শেষ করে তে দোতলায় জাঙ্কুকের কামরায় গেল তাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য। ঘরে ঢুকে প্রথমেই সে ব্যালকনির পর্দাগুলো একপাশে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যেই সকালের উজ্জ্বল ও তীক্ষ্ণ সূর্যের আলো কাছে গলে সোজাসুজি এসে পড়ল জাঙ্কুকের মুখের উপর। আলো চোখে লাগতেই জাঙ্কুক বিরক্তিতে চোখ মুখ কুঁচকে অন্য পাশে ঘাড় ফেরালো। তে মৃদু হেসে বিছানার একদম কাছে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের অতি আলতো আর নরম হাত দিয়ে জাঙ্কুকের শক্ত বাহু দুটো সামান্য ঝাঁকিয়ে ডেকে উঠল। এই যে শুনছেন সাহেব, উঠুন না, অনেক বেলা হয়েছে। কিন্তু জাঙ্কুক তো ওঠার পাত্র নয়। তে তাকে দ্বিতীয়বার ঝাঁকাতে যেতেই জাঙ্কুক মুহূর্তের মধ্যে চটপটি ভঙ্গিতে তের কবজি ধরে হ্যাঁচকা টানে তাকে নিজের বুকের উপর আছড়ে ফেলল। আচমকা এই কাণ্ডে তের চোখে দুটো ছানা বড়া হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তের কোমরে হাত পেঁচিয়ে শক্ত করে আটকে ফেলল। তারপর নিজের মুখটা তের নরম ঘাড়ে ডুবিয়ে দিয়ে ভারী ও হাসকি গলায় ফিসফিস করে বলে উঠল, আয়, তোকে একটু মন ভরে আদর করি বউ। জাঙ্কুকের মুখে বউ শব্দটা আর ওই হঠাৎ কাণ্ডেতে একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। তের বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। গাল দুটো লজ্জায় লাল হয়ে রক্তিম রূপ নিল। সে ভালো করেই বুঝতে পারলো, এই লোকটার কাছে আর কয়েক মুহূর্ত এভাবে থাকলে নিশ্চিত অনর্থ ঘটে যাবে। তে নিজের সবটুকু শক্তি দিয়ে জাঙ্কুকের বুকে আলতো ধাক্কা দিয়ে নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিল। তারপর পিছন ফিরে না তাকিয়ে এক দৌড়ে ঘর থেকে পালিয়ে নিচে নেমে এলো। জাঙ্কুক বিছানায় শুয়ে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে এক চিলতে তৃপ্তির হাসি হাসলো। সে অবশ্য সাথে সাথে ওঠেনি। আরও কিছুক্ষণ পর সোগা চিল্লাচিল্লির পর তবেই অলসতা ভেঙে বিছানা ছাড়ে। আর ওদিকে তে আর জাঙ্কুক সাহেবের মুখোমুখি হওয়ার সাহসই পায়নি। সকালের তৃপ্তিদায়ক খাবার শেষে সোগা গ্রামের দিকে রওনা হলো। পাহাড়ি উঁচু নিচু আর আঁকাবাঁকা মাটির পথ, চারপাশের নির্জনতা আর স্নিগ্ধ বাতাস উপভোগ করতে করতে সে এগিয়ে চলল মূল উদ্দেশ্য, তের জন্য একজন সমবয়সী ও শান্ত স্বভাবের বিশ্বস্ত কাজের মেয়ে খুঁজে বের করা। পথের এক মোড়ে দেখা মিলল এক প্রবীণ পাহাড়ি অধিবাসীর, নাম গংইও। মাথায় গামছা বাঁধা, হাতে বাঁশের লাঠি। সোগা ওনাকে থামিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করলো,
ও চাচা, একটু শুনবেন? আশেপাশে ভালো কোনো কাজের লোক পাওয়া যাবে? একটু কম বয়সী আর বিশ্বস্ত মেয়ে হলে ভালো হয়। বাড়ির মালকিনের সাথে যাতে গল্প গুজব করে সময় কাটাতে পারে। গঙ্গিয়া চাচা হাতের লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে একগাল হেসে ওনার স্বভাবসুলভ আঞ্চলিক টানে বিস্তর বিবরণ দেওয়া শুরু করলেন। এখন মাইয়া আছে বুঝলা বাপ, এই খালের ওই পারে হগলের শেষ মাথায় বাড়ি। আগে তো আমগো গ্রামের শেঠগো বাড়িতে কাম করতো, তো সেঠারা শহরবাসী হওনে এখন আর মাইয়াটা কিছু করতে পারে না। পাহাড়ি গ্রাম তো, মেলা মানুষ এখানে গরিব, কামের লোক আর কার লাগে। মাইয়াডা মাডা আবার মেলা দিন ধরে বিছানায় পড়ে অসুস্থ, ঘরে একটা ছোট ভাইও আছে। মায়াই কাম না করলে কাইল না খাইয়া মরবো, তাই আমারে কান্নাকাটি কইরা কইলো কোনো মতে কামের সন্ধান পাইলে জানি ওরা একটা খবর দেই। মেলা লক্ষ্মী আর কাজের মাইয়া গো বাপ, তুমি চাইলে তাদের নিতে পারো। কথা শুনতে শুনতে সুগা মনে মনে ভীষণ বিরক্ত হয়ে উঠল। এই বয়স্ক মানুষদের এই একটাই সমস্যা, সোজা হ্যাঁ বা না বা সংক্ষেপে উত্তর না দিয়ে পুরো বংশের ইতিহাস আর দুঃখের কাহিনী টানাটানি শুরু করে দেয়। নেহাতি মুরব্বী মানুষ, তাই সুগা নিজের বিরক্তিটা মুখে না ফুটিয়ে কষ্ট করে গিলে নিল। তা চাচা, ওদের বাড়ির সঠিক ঠিকানাটা আমাকে একটু দিতে পারবেন? সোজা গিয়া ওই বাঁশের সাঁকুটা পার হইয়া খালের ওই পারে যাও বাপ, ওইখানে গিয়া কাউরে আইরিন বুগো বাড়ির কথা জিগাইলেই হগলে দেখাইয়া দেব। সুগা আর কথা না বাড়িয়ে ধন্যবাদ জানিয়ে দ্রুত পা চালালো সাঁকুর দিকে। কাঠ আর বাঁশ দিয়ে বানানো পুরনো নরবরে সাঁকো। সুগা খুব সাবধানে পা ফেলে পার হচ্ছিল, কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক সাঁকুর একদম শেষ প্রান্তে এসে। সাঁকোর ভেজা ও পিচ্ছিল কাঠে পা পিছলে যেতেই সুগা ভারসাম্য বিগড়ে গেল। পড়ে যাওয়ার আতঙ্কে সুগা নিজেকে সামলাতে না পেরে হাতের সামনে যাকে পেল তাকেই শক্ত করে ধরে বাঁচতে চাইল। তবে অপর পাশের মানুষটা ছিল বেশ ছোটখাটো আর ক্ষীণ শক্তির অধিকারী। সুগার ভারী শরীরের ধাক্কা সামলানোর সামর্থ্য তার ছিল না। ফলস্বরূপ যা হওয়ার তাই হলো। দুজনে মিলে ধপাস করে আছড়ে পড়লো সাঁকোর নিচের কাদামাটিতে। আর সোগা গিয়ে পড়লো ঠিক সেই ক্ষীণদেহের মানুষটার উপর। আছড়ে পড়ার চোটে কাদা পানি ছিটকে সোগার শরীর একাকার, কিন্তু নিজের ব্যথার চেয়েও সোগাকে বেশি চমকে দিল নিচে থেকে ভেসে আসা এক চিকন ধারালো আর তরপানো কণ্ঠস্বর। গেল রে গেল, আমার মাজাটা বুঝে আজ ভাঙ্গা গেল। কোন দুশ্মন রে আমার উপর পড়লো? আল্লাহ গো, এই আঠার বস্তারে আমার উপর কেন হালাইলা? এই দুশ্মন সরেন কইতাছি। আচমকা পড়ে গিয়ে সুগা এমনিতে ভেবা চেকা খেয়ে গিয়েছিল। তার উপর মেয়েটার এইসব উদ্ভট ডাক শুনে সে একেবারে হকচকিয়ে গেল। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। মেয়েটা কোমরে এক হাত দিয়ে যন্ত্রণায় উফ আহ করতে করতে কোনো মতে কাদা থেকে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে সুগার দিকে কয়েক পল তাকালো সে। সুগার সুঠাম গরম ফর্সা গায়ের রং আর গায়ের দামি পোশাক দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে কোনো বড়লোক ঘরের ছেলে। তা দেখে মেয়েটার মেজাজ যেন 1 একর থেকে 10 একরে গিয়ে ঠেকলো। সে চোখের মনি নাচিয়ে ঝাঁঝালো গলায় চিল্লাতে শুরু করলো, আহারে সুন্দরী মাইয়া দেখলে অমনি গায়ে ধইলা পড়তে ইচ্ছা করে তাই না? আপনারা এমন বলেই তো মাইয়ারা কোথাও নিরাপদ না। দেখা তো মনে হয় বড়লোক বাপের বিগড়ে যাওয়া পোলা, তা এই গায়ে কুদ্দাইছেন কেন? হ্যাঁ? সুগার মুখের হা বন্ধই হচ্ছে না, চোয়াল যেন একেবারে মাটিতে ঝুলে পড়েছে। মেয়েটি কত বড় দুঃসাহসী যে অবলীলায় একদম দাঁড় না টেনে এতগুলো বিষাক্ত কথা তার মুখে ছুঁড়ে মারলো। এই কারণে সুগার গ্রামের মেয়েদের সহ্য করতে পারে না। একে তো মাথা মোটা, তার উপর তিলকে তাল বানাতে এদের জুড়ি নেই। সুগা জামা থেকে কাদা ঝাড়তে ঝাড়তে রাগে গর্জে উঠল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো, কি সব যাতা বলছো? তুমি জানো আমি কে? কি বেয়াদব মেয়ে রে বাবা। মেয়েটিও ছাড়ার পাত্রী নয়। সে এক হাত কোমরে দিয়ে অন্য হাতের আঙুল উঠিয়ে মুখ বেঁকিয়ে বলল, আহা, কোথাকার কোন লাট সাহেব আইছেন আপনি? হ্যাঁ, যে আপনারে আমার পকেটে এনে ঘুরতে হইব আর চিনতেই হইব? আর আমারে বেয়াদব খাওয়ার সাহস কে দিছে আপনারে? যত সব আজাইরা মানুষের কারবার, গায়ের উপর ঢইলা বইরা আবার বলে বেয়াদব। আপনি নিজে একটা মহা বেয়াদব। কষিয়ে একটা থাপ্পড় মারা উচিত তোমাকে। বয়সে বড় একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটুকু ভদ্রতাও জানো না? পরিবার কি শিক্ষা দিয়েছে তোমায়? ইউ থার্ড ক্লাস গার্ল। ও তাই নাকি? তো আপনার পরিবার বুঝি খুব শিক্ষা দিছে? রাস্তায় মাইয়া মানুষ দেখলেই গায়ে ঢইলা পড়া শিক্ষা নাকি? যত সব অজুহাত। যান যান, আগে নিজে ভালো করে আদব কায়দা শিখে আসেন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে দিয়ে মেয়েটি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। পিঠের উপর দুলতে থাকা তার লম্বা বেনিটা এক ঝটকায় পেছনে ফেলে শাড়ির কুচি ধরে উল্টো হাঁটা ধরলো। সে খুব ভালো করেই বুঝে গেছে লোকটা যেভাবে রাগে ফুঁসছে, আর কিছুক্ষণ সেখানে জ্ঞান ঝাড়তে গেলে নির্ঘাত একখান থাপড় খেয়ে কপালে শনি নাচবে। ওদিকে সুগা হা করে কাদা ভরা প্যান্ট নিয়ে রাস্তার মাঝখানে ঠায় দাঁড়িয়ে রইল। সামান্য এক চুনোপুটি গায়ের দেহাতি নিয়ে তাকে যা নয় তাই বলে সোজা অপমান করে দিয়ে কোমর দোলাতে দোলাতে চলে গেল। রাগ, বিস্ময় আর অপমানে সোগার শরীর রিরি করতে লাগলো। সে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করলো, দাঁড়া,
যদি তোর এই ড্রেস পরা মুখের বিষ আমি না নামাতে পেরেছি, তবে আমার নামও মিন সোগা নয়। খারাপ হয়ে যাওয়া মেজাজ সোগা কোনো মতে চেপে রাখলো, কারণ কাজের লোক তো একটা লাগবেই। তাই গ্রামের কয়েকজনের কাছে আইরিনের নাম আর বাড়ির খোঁজ নিয়ে হাঁটতে হাঁটতে খালের ওপর একদম শেষ মাথার বাড়িটার সামনে এসে পৌঁছালো। বাড়ি বলতে দুটো জীর্ণ শীর্ণ বাঁশের বেড়ার ছোট কুঁড়ে ঘর। মাথার ওপরের টিনগুলোয় জায়গায় জায়গায় জং ধরেছে, বৃষ্টি হলে হয়তো টুপটুপ করে পানি পড়ে। ঘরের ছোট বারান্দায় একটা পুরনো জরাজীর্ণ কাঠের চৌকি পাতা, তার উপর শাড়ির আঁচল গায়ে দিয়ে শুয়ে আছে একজন প্রবীণ মহিলা। ওনার ফ্যাকাশে মুখ আর হালকা কাশির শব্দ শুনে বোঝা যাচ্ছে তিনি ভীষণ অসুস্থ। সোগা উঠোনে গিয়ে গলা খাকারি দিল। গলার শব্দ পেয়ে শুয়ে থাকা মহিলাটি আস্তে আস্তে অতি কষ্টে উঠে বসলেন। চোখ দুটো মিটমিট করে সোগার রাজুকেও কিন্তু কাদা মাখা বেশভূষা দেখে কপালে ভাঁজ ফেললেন। কেডা গো বাপ তুমি, কারে চাও? আমার গই ভাঙা গলে কি কাজ আইলা? সোগা নিজেকে যতটা সম্ভব শান্ত আর ভদ্র বানিয়ে বলল, আসলে খালা, আমি আমার বাসায় কাজের জন্য একজন বিশ্বস্ত মেয়ের খোঁজে এসেছিলাম। গ্রামের একজন আমাকে আপনাদের এই বাড়ির ঠিকানাটা দিয়ে বললেন, ও গঙ্গীয় ভাই পাঠাইছে। আচ্ছা বাপ, তুমি একটু খারাও, আমার মাইয়াডা জিমিন খালের পার থেকে এখনই ঘুরে আইয়া পড়বো। মেলা কাজের মাইয়া গো বাপ। কথাটা শেষ হতে না হতেই একটা চেনা চপল সুর ভাসতে ভাসতে হেলতে ধুলতে উঠোনে এসে প্রবেশ করলো একটা মেয়ে। তার হাতে ধরা লম্বা বেনিটা আপন মনে ঘোরাচ্ছে সে, কিন্তু উঠোনে দাঁড়ানো লোকটার উপর চোখ পড়তেই মেয়েটার মুখের গান এক লহমায় গলার ভেতর আটকে গেল। অন্যদিকে সুগাও মেয়েটির দিকে তাকাতেই তার চোখের মনি দুটো চমকে বড় বড় হয়ে গেল। তুমি? আপনি? এবার কি হবে? সোগা কি তবে জিমিনকে নেবে না কাজের লোক হিসেবে? গল্পের পরবর্তীতে কী হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো।